ব্যাপারগুলো আসলে আপনাদের জানা দরকার অবশ্যই বিফোর টেকিং এনি ডিসিশন রিগার্ডিং মুভিং আউট টু ডেনমার্ক। তো আমার কাছে মনে হলো যে এই ইনফরমেশনগুলো হচ্ছে আপনাদের কাছে বা এই যে থটসগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া জরুরি। Hello everyone, Assalamu alaikum. Hope that you all are doing very well and yes, welcome to Tapti's Tiny World. মোটামুটি অনেকদিন পরেই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসলাম। আমার মনে হয় যারা এই মুহূর্তে ডেনমার্কে আসার কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই রিসেন্ট কিছু ব্যাপার যেগুলো হচ্ছে অনেক বেশি ঘোরাঘুরি করছে চারপাশে, এই ব্যাপারগুলো আসলে আপনাদের জানা দরকার অবশ্যই বিফোর টেকিং এনি ডিসিশন রিগার্ডিং মুভিং আউট টু ডেনমার্ক। তো আমার কাছে মনে হলো যে এই ইনফরমেশনগুলো হচ্ছে আপনাদের কাছে বা এই যে থটসগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া জরুরি, যেহেতু আমি সব রকম ডেনমার্ক নিয়ে সব রকম ইনফরমেটিভ ভিডিও বানাই। সো আমার মনে হলো যে এইটাও আপনাদের সাথে শেয়ার করা জরুরি, দেন বাকি ডিসিশনটা আপনাদের। তো আমি যদি প্রথমেই একটু শুরু করি যে ডেনমার্কের জব কন্ডিশন নিয়ে। আসলে ডেনমার্কের জব কন্ডিশন নিয়ে নতুন করে বলার কিছু নাই, এটা আপনারা অলরেডি জানেন সবাই যে ডেনমার্কে একটা ভালো রকমের জব ক্রাইসিস চলছে। তারপরেও হচ্ছে দেখা গেছে মাঝখানে বেশ কিছুদিন আমি জব ক্রাইসিস নিয়ে ভিডিও বানাই নাই, যার কারণে দেখা যায় যে অনেকে আমাকে ইনবক্সে হোক বা হচ্ছে আপনার কি বলে এটাকে কমেন্ট সেকশনে হোক জিজ্ঞাসা করেন যে আপু ডেনমার্কের এখন জবের কন্ডিশন কেমন, এখন কি ভালো হয়েছে কিনা। একটা লজিক্যাল ব্যাপার চিন্তা করেন, একটা জায়গায় যখন জব কন্ডিশন জব ক্রাইসিস দেখা যায়, এটা কিন্তু ডে বাই ডে আসলে কমে না, এটা বাড়ে। কেন বাড়ে? কারণ হচ্ছে আপনার প্রথমত প্রচুর মানুষ আসছে বিভিন্ন দেশ থেকে। ইটস নট লাইক যে আমাদের দেশ থেকেই শুধু আসছে, এটা পৃথিবীর অনেক দেশ থেকে মানুষ আসছে হিউজ পরিমাণে। এবং আর একটা যেটা ব্যাপার, একে তো মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আসলে জবের যে সংখ্যা এটা কিন্তু মোটেও বাড়ছে না। সো আপনি বুঝেন যে একটা জবের পিছনে এখন হচ্ছে কতগুলা মানুষ ডে বাই ডে বেড়ে যাচ্ছে মানুষের সংখ্যা একটা জবের জন্য। সো এটা আসলে আমি মনে করি না যে এটা ভালো হওয়ার ওই রকম কোনো বড় মাপের কোনো উদ্যোগ ছাড়া এই জব ক্রাইসিসটা বন্ধ হওয়া পসিবল। তখনই পসিবল যখন আপনার নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এখন কর্মসংস্থান নিয়ে যেহেতু কথা বলছি, এই জব ক্রাইসিসটাকে আরও একটা চরম লেভেলের দেওয়ার জন্য একটা নিউজ আমি আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি, যেটা হচ্ছে গিয়ে বেশ কিছুদিন থেকেই আমার নিউজ ফিডে আসছে, বা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা পার্টিকুলার ফুড ডেলিভারি এজেন্সিতে করা ছিল, ওর কাছেও একটা মেইল এসেছে অফিসিয়াল। সো সব মিলায় যেটা আমি নিজে একটু রিসার্চ করে দেখলাম যে ডেনমার্কে স্টুডেন্টরা যে ফুড ডেলিভারিটা করতো, যেটার আশায় বা যেটার ভরসায় তারা হচ্ছে আপনার টিউশন ফিটা ম্যানেজ করতো, এই ভরসার জায়গাটা চলে যাচ্ছে। তো একটা বড় ফুড ডেলিভারির যে এজেন্সি সেটা অফ হয়ে যাচ্ছে। আমি এখানে স্ক্রিনশটও দিয়ে দিব গুগলের কিছু আপনাদের রেফারেন্সের জন্য, আপনারা একটু দেখে নিতে পারেন, নিজেরাও ক্রস চেক করে নিতে পারেন। সো স্টুডেন্টরা যারা আসলে ডেনমার্কে টিউশন ফি দিত, এটা আসলে আপনি যদি রেস্টুরেন্ট জব করে পার্ট টাইম জব করে যারা টিউশন ফি, এটা আসলে কখনোই পসিবল না। তো যেটা হতো যে সবাই ফুড ডেলিভারির আশাতেই কিন্তু আসতো, বা এটা করেই তারা একটা কিছু ম্যানেজ করতে পারতো। সো ওই জায়গাটা বন্ধ হতে চলেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারা মোটামুটি ডিক্লেয়ার করে দিয়েছে, ফাইনাল ডিসিশন আসা বাকি আছে। তো এরকম একটা ব্যাপার। সো এটা আসলে অফ হয়ে গেলে আরও কি হবে আমি আসলে জানি না। তো এটা আমার মনে হলো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা অবশ্যই আপনাদেরকে জানানো উচিত। আর একটা যেটা বলবো যে এটা হচ্ছে গেল আপনার ডেনমার্কের জবের কন্ডিশন। এটা আসলে ভালো হওয়ার আমি কোনো পসিবিলিটি দেখছি না, ডে বাই ডে এটা ওর্সই হচ্ছে। তো এটা একটা ব্যাপার। এখন ডেনমার্কে যারা আসার কথা, এটা গেল হচ্ছে সাময়িক, আপনি এসে চলবেন ফিরবেন কিভাবে সেই ব্যাপারটা।
এখন যদি চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আমি দেশের বাইরে মুভ করছি একটা ফিউচার প্ল্যানে, যে আমি কিছু একটা করবো ইন ফিউচারে, অ্যাটলিস্ট দেশে যাদের মানে আই ডোন্ট থিঙ্ক সো যারা দেশের বাইরে আসেন তাদের দেশে ব্যাক করার হ্যাঁ থাকে পয়েন্ট, মানে আমি বলবো 1%-এরও কম মানুষের এই ইয়াটা থাকে যে তারা আবার পড়াশোনা শেষ করে দেশে মুভ করবে। আর বেশিরভাগ মানুষের যেটা থাকে যে তারা কোনো না কোনোভাবে ইউরোপে বা অন্যান্য কান্ট্রিতে সেটেল হবে তারা যখন ইউরোপে আসার চিন্তা ভাবনা করছে। এটাই হোপফুলি সবারই কমন একটা মাইন্ড থট থাকে, ইফ আই এম নট রং। তো সেই ক্ষেত্রে ডেনমার্কের আমি যদি বলি যে যদি বলেন যে আসলে ডেনমার্কের ফিউচারটা কি, আপনি তো এখন 5 বছরের ভিসা পাচ্ছেন বা ব্যাচেলরে আসলে আরও কিছু সময়ের ভিসা পাচ্ছেন, তো এরপরে কি? তো এটা সবাই জানেন যে ডেনমার্কে আপনি আপনার যে ভিসা, যে আপনি যে ওয়ার্ক মানে রেসিডেন্সি পারমিটটা পেয়েছেন 5 বছরের মাস্টার্সে আসলে, এটাকে আপনি তখনই একমাত্র এক্সটেন্ড করতে পারবেন যখন আপনি একটা আপনার সাবজেক্ট রিলেটেড জব পাবেন। শুধু সাবজেক্ট রিলেটেড জব পেলেই হবে না, এটার একটা ক্রাইটেরিয়া আছে এবং অ্যামাউন্টটা অনেক হিউজ। আপনার একটা অনেক ভালো একটা অফিসিয়াল জব পেতে হবে, অনলি ইন দ্যাট কেস আপনি কিন্তু এক্সটেন্ড করতে পারবেন আপনার রেসিডেন্সি পারমিটটা। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে যারা জব পায় তারা একটা তাদের রেসিডেন্ট পারমিট হচ্ছে এক্সটেন্ড করে এবং একটা টাইমের পরে তারা গিয়ে পিআরের জন্য অ্যাপ্লাই করে, এরকম এটা একটা লেন্দি প্রসেস। এবং যদি বলেন যে অফিসিয়াল জব পাওয়ার পসিবিলিটিটা কেমন, আমি যদি একটু ডেনমার্কের প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখি, এখানে আসলে আমি যদি আমাদের বাংলাদেশিদের কথা চিন্তা করি, কেন বাংলাদেশিদের কথা বলছি, কারণ স্বাভাবিক আপনি যখন ইউরোপের অন্যান্য কান্ট্রিতে তাদের স্কিল আমাদের স্কিল এক হবে না, তো এটার পার্সেন্টেজ আমি বলবো 1-2% মানুষ আসলে এখানে পড়াশোনা করার পরে তাদের সাবজেক্ট রিলেটেড জব পেয়েছে, যেটা থ্রুতে তারা এক্সটেন্ড করতে পেরেছে তাদের ভিসা বা রেসিডেন্স পারমিট। আর তাহলে বাকিরা কি করলো? বাকিরা কি তাহলে দেশে ব্যাক গেল না? তাহলে বাকিরা কি করছে? যেটা হয় যে বাকিদের, এটা আসলে আমার মনে হয় এটা নতুন কিছু না, এটা আপনারা সবাই জানেন যে ডেনমার্ক স্পেশালি, ডেনমার্ক আপনারা জানেন যে এটা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেশ মোটেও না। তো এই ক্ষেত্রে যেটা হয় যে ডেনমার্কে যারা আসার কথা চিন্তা ভাবনা করে তাদের অবশ্যই একটা সেকেন্ড থট থাকে যে আমরা এই টাইমের পরে ওই দেশটাতে মুভ করব বা ওইখানে যাব, এখানে যে থাকতে পারবেন না এটা মোটামুটি কম বেশি আপনারা সবাই জানেন, যদি জব না পান বা জব না পাওয়ার পসিবিলিটি তো আমি বলে দিলাম কতটুকু, বা যদি হিস্ট্রি আপনারা নিজেরাও ঘেটে দেখেন। তো সেই ক্ষেত্রে মানুষের একটা কমন জায়গা ছিল হচ্ছে আপনার পর্তুগাল। তো এটাও লাস্ট বেশ কিছুদিন যাবত একদম মোটামুটি তোলপাড় করে ফেলছে নেট দুনিয়া, যে মানে স্পেশালি যারা আমরা ডেনমার্কে আছি তাদের কাছে বেশি আসছে নিউজগুলা যে পর্তুগালে যে সেফ এন্ট্রি সেটা অফ হয়ে যাচ্ছে চারপাশে এত নেগেটিভ তখন আমি দেখলাম যে আসলে একটু ঘেটে দেখে আসলে কি। তো আমি এখানে আপনাদের রেফারেন্সের জন্য বেশ কয়েকটা স্ক্রিনশট দিব। আমি যখন গুগলে গিয়ে সার্চ করলাম, তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক আর্টিকেল এই বিষয়ে যেটা অফ হয়ে যাচ্ছে অর সামথিং। এখন এটা যদি অফ হয়ে যায়, তো এটাই একটা মানুষের একটা কমন জায়গা ছিল যে আমি এখানে ডেনমার্কে যেহেতু কিছু করতে পারছি না, আমি কি করব, পর্তুগালে গিয়ে সেফ এন্ট্রি নিব, দেন ওখানে কিছু একটা করে থেকে যাব। সো এই জায়গাটা যে অফ হয়ে যাচ্ছে, এরপরে আসলে আপনি তাহলে কি করবেন? আপনার তাহলে আসলে চয়েস কোনটা? আপনি কি তাহলে তো আপনার হয় বাংলাদেশে ব্যাক করতে হবে, নয়তো আরেকটু চিন্তা ভাবনা করতে হবে। তো আমার কাছে মনে হলো যে এই জিনিসগুলো আপনাদেরকে জানানো অনেক বেশি জরুরি ছিল। যারা ডেনমার্কে আসার কথা চিন্তা ভাবনা করছেন, দেখেন, বুঝেন, নিজেরাও একটু রিসার্চ করে দেখেন, তারপরে ডিসিশন নেন। আর ডেনমার্কের অবস্থা আপনাদের কাছে নতুন কিছু না, গ্রুপগুলাতে বা সব কিছুতে আপনারা জানেন আর কন্ডিশনটা কেমন। সো আমার কাছে মনে হলো যেগুলো আপনাদেরকে জানানো উচিত। হোপফুলি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে ডিসিশন নিতে, বা এখন যারা আপনাদের জন্য আই থিঙ্ক হেল্পফুল হবে। আপনারা এটা নিয়ে একটা সেকেন্ড থট অ্যাটলিস্ট দিবেন যে কি করবেন আর কি, ডেনমার্কটা চুজ করা আপনাদের জন্য বেস্ট অপশন হবে কিনা। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এটাকে আর এক্সটেন্ড করছি না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, অ্যান্ড কিপ আস ইন ইউর প্রেয়ার্স।
আমরা যারা এখানে আছি তাদের জন্য দোয়া করবেন, কারণ এই সব কিছুর এফেক্ট কিন্তু যারা আসেননি তারা না আসলে পড়বে না, আর আমরা যারা আছি তাদের উপর অলরেডি পড়ে গেছে। তো এই তো দোয়া করবেন আমাদের জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।